মাঝরাতের দিকে কিছু একটা পড়ার আওয়াজে ঘুম ভেঙে গেল অপুর। চমকে উঠে বসতেই দেখল সামনে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যেও চিনতে অসুবিধে হয়নি অপুর। বরদা। ঢুকতে গিয়ে আলমারিতে একটা ধাক্কা খেয়েছে। আর এমনিতেই বিভিন্ন রকমের উত্তেজনায় অপুর মন অশান্ত হয়ে উঠেছিল, তাই এই ছোট্ট আওয়াজেই তার ঘুম ভেঙে গেছে। বরদাকে দেখে ঘুমের লেশমাত্র আর বাকি নেই। ভাইকে উঠে পড়তে দেখে তাড়াতাড়ি মাদুরে এসে পাশে বসল অনি। আস্তে আস্তে, সবার ঘুম ভেঙে যাবে, ফিস ফিস করে বলল অনি। গলা নামিয়ে অপু বলল, কোথায় ছিলি তুই? অনি ফিস ফিস করে বলল, হ্যাঁ, অনেক কিছুই তো হয়ে গেছে শুনলাম। রিজুর সঙ্গে কথা হয়েছে, সবই জানি। তোকে খুব একটা মারেনি তো? বরদার গলায় একটা অদ্ভুত উষ্ণতা লক্ষ্য করল অপু। বলল, না, মারেনি, কিন্তু দুবারই খুব একটা ভালো কিছু কথা হয়নি। কি করবি বলতো? কিছুক্ষণ চুপ করে থেকে বরদা বলল, এখান থেকে বেরোতে হবে। অন্য একটা বাড়ি দেখে এসছি, একটু খরচ হবে ঠিকই, কিন্তু ম্যানেজ করে নিতে পারবো। এই শনিবার নাগাদ এখান থেকে বেরিয়ে যেতে হবে। বরদার কথা শুনে একটু যেন থমকে উঠল অপু। বেরিয়ে যেতে হবে মানে? জিজ্ঞেস করতেই বরদা বলল, মানে আর কিছুই না, এখানে থাকাটা আর আমাদের জন্য খুব একটা নিরাপদ নয়। সারাক্ষণ এই চলতে থাকবে। অপুর মনটা কেমন যেন হু হু করে উঠল। বলল, রিজুদাকে বললে কিছু হবে না? রিজু আর কি করবে, বলে উঠল অনি। উল্টে ওই বলল যে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো। যতদিন ওদের দেওয়া এই বাড়িতে আছি ততদিনই ঝামেলা চলতেই থাকবে। অপু আর কিছু বলল না। কি বা বলবে? বরদা যে খুব একটা ভুল কিছু বলছে না সেইটুকু বোঝার মতন ধারণা ওর আছে, তাই চাইলেও কিছু বলতে পারল না আর। অনি বোধহয় বুঝতে পেরে যে অপুর পুরো বিষয়টা খুব একটা ভালো লাগেনি। সত্যি বলতে ওরও কিছু করার নেই। ওর হাতে থাকলে যে এই সমস্ত কিছুই হতো না সেটাও জানে। আজকাল খুব রাগ হয় ওর নিজের ওপর। নিজের হাতে সবকিছু রাখতে রাখতে কখন যেন একেবারে সব বেরিয়ে গেল, বুঝতেই পারেনি। এখন ভুগতে হচ্ছে সবাইকে। ভাইয়ের মনটা ভালো করার জন্য কথা ঘোরালো অনি। তোর ওই ট্রায়ালের কি হলো? অপু তো আর বাচ্চা ছেলে নেই। এই দুদিনে তড়াক করে অনেকটা বড় হয়ে গেছে ও। তাই বরদা কেন কথা ঘোরাচ্ছে সেটা ওকে আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। ও উত্তর দিল, ভুলে গেছিস তুই, তাই না? ট্রায়ালটা পরশু। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, বলে উঠল অনি। আর এই সব কিছুর মধ্যে মনেই ছিল না একদম। একটু চুপ করে থাকলো। হ্যাঁ, ওই হচ্ছে, মাঝখানে একটু সমস্যা হচ্ছিল এইসব কিছু নিয়ে আর কি, কিন্তু হ্যাঁ, অসুবিধা নেই, খুব একটা চলছে। ভাইয়ের উত্তরে কেমন যেন একটু অবাক হলো অনি। আজকে সত্যিই যেন অপুকে অনেকটা বড় বড় লাগছে। কেমন বড়দের মতন কথা বলতে শুরু করেছিস? হ্যাঁ, বলে উঠল অনি। কথাটা শুনে অবাক হলো অপু। বড়দের মতো কথা বলা মানে? অপু তো দুদিন আগে যা বয়স ছিল এখন তার থেকে দুদিন মাত্র বড়। তাহলে বড়টা কখন হলো? তার মানে কি কোন রকম কষ্ট বা সমস্যা লুকিয়ে রেখে কথা বলা মানেই বড়দের মতন কথা বলা? নাকি অনেকটা খুশির মধ্যে হঠাৎ করে অনেকটা খারাপ লাগা চলে এলেই বড় হয়ে যাওয়া বলে? অপুর ছোট্ট মাথায় এই উত্তরটা এখনো আসেনি। হয়তো অতটাও বড় হয়নি এখনো। বরদাকে কিছু উত্তর দিল না। অন্ধকারে চোখটা সয়ে গেছে এখন। বরদার মুখটা বেশ দেখতে পাচ্ছে অপু। চোখ দুটো জল জল করছে, গাল দুটো কেমন যেন তুবড়ে গেছে। এখন হঠাৎ মাথায় এলো, ইস, বরদা কতক্ষণ হলো এসছে, একটু জল অন্তত দিতে হতো। উঠে গিয়ে জল নিয়ে এলো অপু, সঙ্গে ওই কেক। দুদিন আগে ভাইয়ের জন্য গোটা পাঁচেক কেক নিয়ে এসেছিল অনি। এর মধ্যে আর খাওয়া হয়নি অপুর। ভাইয়ের এই হঠাৎ জেগে ওঠা তৎপরতায় হেসে ফেলল অনি। খানিকটা জল খেয়ে সবই কেকটা মুখে দিতে যাবে এমন সময় দরজায় টোকা পড়ল। বাইরে থেকে একটা চেনা কর্কশ গলা ভেসে এলো, জানি তুই বাড়ি ফিরেছিস, বেকার বেকার ঝামেলা বাড়িয়ে লাভ নেই, বেরিয়ে আয়। অনি চুপ করে কিছু মুহূর্ত বসে থাকলো। ভাইয়ের দিকে তাকাতে দেখলো মুখ দুটো পাল্টে গেছে। ও ইশারা করে ওকে ভেতরের ঘরে যেতে বলল অনি, কিন্তু বরদার কথা শুনল না অপু। ওই ঘরেই দাঁড়িয়ে রইল ঠায়। দরজা খুলতেই রঘু এসে কলার ধরল অনির, বলল, এই যে স্যার, অনেক চোর পুলিশ খেলেছ, হ্যাঁ?
গান্ডে পিন্ডে গেলার সময় খেয়াল ছিল না? হ্যাঁ, এখন আর হাজাস না, চল। এক ঝাটকায় নিজেকে ছাড়িয়ে নিল অনি। বলল, কোথায় যাব? কোথায় যাবার? আবার সেই বিশ্রী একটা হাসি হেসে ওর দিকে তাকালো রঘু। ঘাড়ে একটা হাত রেখে বলল, কালকে একটু মিছিল আছে, গিয়ে একটু পুলিশ দু একটা মারধর করতে হবে, একটু কেস খেলে খাবি, সে পরে আমরা দেখে নেব। অনি এবার ছাড়াতে গিয়ে দেখল শক্ত হয়ে গেছে রঘুর হাতটা। তবুও যতটা জোর গলায় আনতে পারে এনে অনি বলল, এইসব পুলিশের চক্করে আমি নেই, আমি পারবো না যেতে। একটা নিঃশ্বাস ফেলে রঘু বলল, পুলিশের চক্করে তুই নেই, তাই তো? আচ্ছা, বলে একটা কুৎসিত হাসি হাসতে শুরু করলো রঘু। তাহলে বস, এই যে শুনছি তুই নাকি এই থানার বড়বাবুদের কাছে গিয়ে কি সব নাকি বলে এসছিস, আমাদের হারাদার বাড়িতে কি কি স্টোর করে রাখা হয় না হয়, তারপর সেলিমের কেসটা সেটাও নাকি কানে দিয়ে এসেছিলি। হ্যাঁ, ডবল এজেন্ট সাজবি? হ্যাঁ, চালাকি করবি ভাবছিস? হ্যাঁ? একটু চুপ করলো রঘু। অনি কি বলবে বুঝতে পারছে না, কিন্তু মুখে চোখে ভয়ের বিন্দুমাত্র ছাপ নেই ওর। রঘু কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমাদের নাকের তলায় থেকে আমাদেরই চেটে তারপর আমাদের ল্যাং মারবে? হবে না বস, তুই কুত্তা হয়ে ছিলিস, কুত্তা হয়েই থাকবি, বুঝছিস? কুত্তা যেমন জিজ্ঞাসা করে না কোথায় মুখ দিতে হবে, তুইও করবি না। অনেক ছুটিয়েছিস, কোন দিন সেলিমের মতো হয়ে যাবি বুঝতেই পারবি না। ঠিক আছে তো, চ। সেলিমের কথাটা কানে আসতেই অপুর শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এটা কি হচ্ছে ওদের সাথে? এই তো কিছুদিন আগেই সব ঠিক ছিল, সব ভালো ছিল, হঠাৎ এইসব। কান্না পাচ্ছে না কেন? খালি রাগ হচ্ছে যেন প্রচন্ড। কিন্তু এখানে কিছু বলা মানে নিজের আর বর্দার দুজনেরই সমস্যা বাড়িয়ে তোলা। ওইদিকে বর্দা বলে উঠল, এখন হবে না, কাল সকালে যাব। কথা শেষ করার আগেই রঘু এবার দাঁত খিচিয়ে বলে উঠল, দূর, অনেকক্ষণ ধরে তোর এই বাজে হ্যাঁ জানো শুনছি, চল এক্ষুনি। বলে দুজন মিলে টানতে টানতে নিয়ে গেল। ওদের গায়ের জোরের সঙ্গে একা বর্দা কোনোভাবেই পেরে উঠত না। সেই চেষ্টা করাও বৃথা। কিন্তু অপু এখানে একা দাঁড়িয়ে আছে দরজার মুখে। বর্দাকে একা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। পেছন পেছন বেরিয়ে গেল অপু। পা টিপে টিপে ওদের পেছনে চলছে অপু। এখনো অবধি ওরা ওকে দেখতে পায়নি। একটু কিছুক্ষণ পরে বুঝতে পারল যে ওরা তো ক্লাবের দিকে বা পার্টি অফিসের দিকে যাচ্ছে না, বরং রেল লাইনের দিকে নিয়ে যাচ্ছে ওরা বর্দাকে। প্রচন্ড ভয়ে বুকটা কেঁপে উঠল অপুর। বর্দা প্রচন্ড চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু কিছুতেই পারছে না। সারা পাড়া নিস্তব্ধ, কেউ জানতেও পারবে না কি হয়ে যাচ্ছে এখানে। অপু একবার ভাবলো রিজুদাকে ডাকে, কিন্তু এখান থেকে রিজুদার বাড়ি গিয়ে ফিরে আসতে অনেকক্ষণ লাগবে। অন্ধকারের মধ্যে ছুটে গেল অপু। বাড়তি কেকটা প্যাকেট খোলা অবস্থাতেই পড়ে আছে।